7 মার্চ 2019 রাত নেমে আসার সাথে সাথেই ভেনেজুয়েলার রাজধানী কারাকাস ডুবতে শুরু করল এক অনন্ত অন্ধকারে। এটি কোনো সাধারণ বিদ্যুৎ বিভ্রাট ছিল না। অদৃশ্য এক শত্রু যেন এক ঝটকায় কেড়ে নিয়েছে শহরের প্রাণ। ট্রাফিক লাইট নিভে গেছে, মেট্রো সিস্টেম স্তব্ধ এবং বহুতল ভবনগুলো পরিণত হয়েছে কংক্রিটের প্রাণহীন কঙ্কালে। কিন্তু আসল আতঙ্ক ছড়িয়ে পড়ল হাসপাতালগুলোতে। লাইফ সাপোর্ট সিস্টেম বন্ধ হয়ে যাওয়ায় ইনকিউবেটরে থাকা নবজাতকের ক্ষীণ শ্বাস প্রশ্বাস ক্ষীণতর হতে শুরু করল। অপারেশনের টেবিলে থাকা রোগীর জীবন ঝুলে রইল এক সুতোর উপর। পরবর্তী 5 দিন ধরে প্রায় পুরো ভেনেজুয়েলা এই অন্ধকারে ডুবেছিল। এটি ছিল দেশটির পতনের এক জীবন্ত প্রতীক। একটি দেশ যা পৃথিবীর বৃহত্তম প্রমাণিত তেলের ভাণ্ডারের উপর বসে আছে, একটি দেশ যা একসময় ল্যাটিন আমেরিকার সবচেয়ে ধনী এবং স্থিতিশীল রাষ্ট্র হিসেবে পরিচিত ছিল, সেই দেশ কিভাবে এমন এক অতল গহ্বরে তলিয়ে গেল? কিভাবে বলিভারিয়ান বিপ্লবের স্বপ্নদ্রষ্টা হুগো স্যাভেজের প্রতিশ্রুত সমাজতান্ত্রিক স্বর্গ পরিণত হল এক মানবিক নরকে? ঠিক কী কারণে বিশ্বের বৃহত্তম তেলের ভাণ্ডার আশীর্বাদের বদলে পরিণত হল এক মারাত্মক অভিশাপে? আর এই পতনের পেছনে কি কেবল অভ্যন্তরীণ ভুল নীতি দায়ী, নাকি এর সাথে জড়িয়ে আছে আন্তর্জাতিক ষড়যন্ত্র আর ভূরাজনৈতিক খেলা? এসব প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করব আদ্যপান্তর আজকের পর্বে। বিংশ শতাব্দীর শুরুতে ভেনেজুয়েলা ছিল কফি, কোকো আর গবাদি পশুর উপর নির্ভরশীল একটি অনুন্নত কৃষিভিত্তিক অর্থনীতির দেশ। আন্দিজ পর্বতমালার ছায়ায় দেশটির অধিকাংশ মানুষ দারিদ্র্যের মধ্যে বাস করত। কিন্তু 1922 সালের 14 ডিসেম্বর মারাকাইবো লেকের তীরে রয়্যাল ডাচ শেলের একটি কূপ লস বারোসোস 2 বিস্ফোরিত হয়। একটানা 9 দিন ধরে প্রতিদিন প্রায় 1 লক্ষ ব্যারেল তেল উদগীরণ করে এটি। এই ঘটনা বিশ্বকে জানিয়ে দেয় ভেনেজুয়েলার মাটির নিচে লুকিয়ে আছে তরল সোনার এক মহাসাগর। খবর ছড়িয়ে পড়ার সাথে সাথেই আমেরিকান এবং ইউরোপীয় তেল জায়ান্টরা ভেনেজুয়েলায় ছুটে আসে। রাতারাতি বদলে যায় দেশটির ভাগ্য। 50 ও 60-এর দশকে ভেনেজুয়েলা বিশ্বের অন্যতম শীর্ষ তেল রপ্তানিকারক দেশে পরিণত হয়। পেট্রো ডলারের স্রোতে দেশটির অর্থনীতি ফুলে ফেপে ওঠে। কারাকাস পরিণত হয় ল্যাটিন আমেরিকার এক আধুনিক মেট্রোপলিসে। চওড়া হাইওয়ে, আকাশচুম্বী ভবন আর বিলাসবহুল জীবনযাত্রা। ভেনেজুয়েলা তখন পরিচিত ছিল সৌদি ভেনেজুয়েলা নামে। 1973 সালের আরব ইসরায়েল যুদ্ধের পর বিশ্ববাজারে তেলের দাম যখন আকাশ ছোঁয়া, তখন ভেনেজুয়েলার স্বর্ণযুগ তার শিখরে পৌঁছায়। দেশটি 1976 সালে তার তেল শিল্পকে জাতীয়করণ করে এবং পেট্রোলিউস ডি ভেনেজুয়েলা বা পিডিভিএসএ নামে একটি রাষ্ট্রীয় তেল কোম্পানি গঠন করে। আপাত দৃষ্টিতে সবকিছুই ঠিকঠাকই চলছিল। ভেনেজুয়েলার জিডিপি তখন ল্যাটিন আমেরিকার যে কোনো দেশের চেয়ে বেশি ছিল, এমনকি স্পেনের জিডিপিকেও ছাড়িয়ে গিয়েছিল। কিন্তু এই প্রাচুর্যের আড়ালেই লুকিয়েছিল এক মারাত্মক বিপদ, যা অর্থনীতিবিদদের কাছে ডাচ ডিজিজ বা সম্পদের অভিশাপ নামে পরিচিত। এই নামটি এসেছে 1960-এর দশকে নেদারল্যান্ডসের অভিজ্ঞতা থেকে, যেখানে প্রাকৃতিক গ্যাস আবিষ্কারের পর দেশটির অন্যান্য শিল্পখাত ধ্বংস হয়ে গিয়েছিল। ভেনেজুয়েলার ক্ষেত্রেও ঠিক তাই ঘটেছিল। ভাবুন তো, আপনার পরিবারে যদি একটি টাকার গাছ থাকে যা থেকে প্রতিদিন হাজার হাজার টাকা পাওয়া যায়, তাহলে পরিবারের সদস্যরা কি আর কষ্ট করে চাকরি বা ব্যবসা করতে চাইবে? চাইবে না। ভেনেজুয়েলার অর্থনীতিও সেই টাকার গাছের মতো হয়ে গিয়েছিল। যখন তেল রপ্তানি করে সহজেই বিলিয়ন বিলিয়ন ডলার আয় করা সম্ভব, তখন কঠিন পরিশ্রম করে কফি চাষ করা বা টেক্সটাইল কারখানা চালানোর প্রয়োজন কে অনুভব করে? ফলে ভেনেজুয়েলার কৃষি এবং উৎপাদন খাত ধীরে ধীরে ধ্বংস হয়ে যায়। একসময় যে দেশ নিজের প্রয়োজনীয় খাদ্যশস্য নিজে উৎপাদন করত, সেই দেশ চাল, চিনি থেকে শুরু করে গুঁড়ো দুধ পর্যন্ত প্রায় সবকিছুই বিদেশ থেকে আমদানি করতে শুরু করে। সরকারের আয়ের প্রায় 95% এবং রপ্তানি আয়ের 96% আসতে শুরু করে শুধুমাত্র তেল থেকে। এই একক নির্ভরতার পরিণতি ছিল ভয়াবহ। ভেনেজুয়েলার অর্থনীতি হয়ে উঠেছিল আন্তর্জাতিক তেলের বাজারের এক অসহায় পুতুল। যখনই তেলের দাম কমে যেত, তখনই দেশটির অর্থনীতি সংকটে পড়ত। আয়ের উৎস একটি হওয়ায় তেলের মূল্যের পতনের সাথে সাথে সরকারের কোষাগারও খালি হয়ে যেত। এই চক্রাকার সংকট 80 ও 90-এর দশকে ভেনেজুয়েলাকে বারবার আঘাত করেছে। 1980-র দশকে তেলের দামের পতনের পর দেশটি এক ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়ে।
যা লা ডিকাডা পার্ডিডা বা হারানো দশক নামে পরিচিত। দেশটির এই অর্থনৈতিক সমৃদ্ধির আরেকটি অন্ধকার দিক ছিল এর বন্টন ব্যবস্থা। 1958 থেকে 1998 পর্যন্ত ভেনিজুয়েলা পুন্টো ফিউসিমো নামক এক আপাত গণতান্ত্রিক ব্যবস্থা দ্বারা শাসিত হতো। এটি ছিল দেশের দুটি প্রধান রাজনৈতিক দল ডেমোক্রেটিক অ্যাকশন এডি এবং ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টি কোপে এর মধ্যে একটি ক্ষমতা ভাগাভাগির চুক্তি। তারা পালাক্রমে দেশ শাসন করত, কিন্তু তেল থেকে প্রাপ্ত বিপুল সম্পদ মূলত এই দুই দলের নেতা, তাদের সমর্থক এবং দেশের ক্ষুদ্র এক অভিজাত শ্রেণীর মধ্যে বণ্টিত হতো। দুর্নীতি ছিল সর্বব্যাপী। কারাকাসের বিলাসবহুল পূর্বাঞ্চলে যখন অভিজাতরা ইউরোপীয় ফ্যাশন হাউস থেকে কেনাকাটা করত এবং মিয়ামিতে ছুটি কাটাতে যেত, তখন শহরের চারপাশের পাহাড়গুলোতে গড়ে ওঠা রাঞ্চোস বা বস্তিগুলোতে লক্ষ লক্ষ মানুষ বিদ্যুৎ, পানি এবং স্যানিটেশনের মতো মৌলিক সুবিধা ছাড়াই বসবাস করত। এই বৈষম্য সাধারণ মানুষের মনে তীব্র ক্ষোভ আর হতাশার জন্ম দিচ্ছিল। 1989 সালে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর পরামর্শে সরকার জ্বালানির দাম বাড়ালে কারাকাসে এক ভয়াবহ দাঙ্গা ছড়িয়ে পড়ে, যা কারাকাসো নামে পরিচিত। সেনাবাহিনী এই দাঙ্গা কঠোর হাতে দমন করে এবং সরকারি হিসেব মতে প্রায় 300 জন নিহত হয়, যদিও বেসরকারি মতে এই সংখ্যা ছিল 1000-এর বেশি। এই কারাকাসো ছিল ভেনিজুয়েলার আপাত স্থিতিশীলতার কফিনের শেষ পেরেক। এটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে তেলের উপর নির্ভর এই সমৃদ্ধির প্রাসাদ কতটা ঠুনকো এবং এর ভিত্তি কতটা অবিচার এবং বৈষম্যের উপর দাঁড়িয়ে আছে। জনগণ প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার উপর আস্থা হারিয়ে ফেলেছিল। তারা এমন একজন ত্রাণকর্তার সন্ধান করছিল যিনি দুর্নীতিগ্রস্ত অভিজাতদের হটিয়ে তাদের হাতে ক্ষমতা ফিরিয়ে দেবেন এবং দেশের তেল সম্পদকে সাধারণ মানুষের কল্যাণে ব্যবহার করবেন। আর এই ক্ষোভের আগুনে ঘি ঢেলে ভেনিজুয়েলার রাজনৈতিক মঞ্চে আবির্ভাব ঘটে এক ক্যারিশমেটিক এবং বাগ্মী নেতার, যিনি এই ব্যবস্থার আমূল পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার নাম ছিল হুগো চ্যাভেজ। হুগো রাফায়েল চ্যাভেজ ফ্রিয়াস ছিলেন একজন প্রাক্তন লেফটেন্যান্ট কর্নেল এবং প্যারাট্রুপার। তার জন্ম হয়েছিল ভেনিজুয়েলার এক গ্রামীণ নিম্ন মধ্যবিত্ত পরিবারে। সামরিক একাডেমিতে থাকাকালীন তিনি সিমন বলিভারের বিপ্লবী আদর্শ এবং সমাজতান্ত্রিক চিন্তাধারার প্রতি আকৃষ্ট হন। তিনি এবং তার মতো কিছু তরুণ অফিসার মিলে MBR 200 নামে একটি গোপন বিপ্লবী আন্দোলন গড়ে তোলেন, যার লক্ষ্য ছিল দেশের দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক ব্যবস্থাকে উৎখাত করা। 1992 সালের 4 ফেব্রুয়ারি চ্যাভেজ এই ব্যবস্থার বিরুদ্ধে একটি সামরিক অভ্যুত্থানের নেতৃত্ব দেন। অভ্যুত্থানটি ব্যর্থ হয় এবং চ্যাভেজ আত্মসমর্পণ করেন। কিন্তু আত্মসমর্পণের আগে তাকে জাতীয় টেলিভিশনে তার সমর্থকদের শান্ত হতে বলার জন্য মাত্র 1 মিনিটের একটি সূচক দেয়া হয়। এই 1 মিনিটই তার ভাগ্য নির্ধারণ করে দেয়। লাল বেরেট পরে ক্যামেরার দিকে সরাসরি তাকিয়ে তিনি তার ব্যর্থতার দায় স্বীকার করেন এবং তার সে বিখ্যাত কথাটি বলেন, পোড়া হোড়া বা আপাতত। এই দুটি শব্দ ভেনিজুয়েলার জনগণের মনে গভীর ছাপ ফেলে। তারা এমন একজন নেতাকে দেখল যিনি রাজনীতিবিদদের মতো অজুহাত না দিয়ে সরাসরি নিজের ব্যর্থতার দায় নিলেন। তার আপাতত শব্দটি একটি প্রচ্ছন্ন হুমকি ছিল যে তার সংগ্রাম শেষ হয়ে যায়নি। এই 1 মিনিটের ভাষণ তাকে রাতারাতি জাতীয় বীরে পরিণত করে। তাকে 2 বছরের জন্য কারাগারে পাঠানো হয়, কিন্তু তার জনপ্রিয়তা কেবল বাড়তেই থাকে। কারাগার থেকে মুক্তি পেয়ে তিনি রাজনীতিতে যোগ দেন এবং 1998 সালের রাষ্ট্রপতি নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন। তার উত্থান কোনো আকস্মিক ঘটনা ছিল না, এটি ছিল কারাকাসো দাঙ্গার পর থেকে কয়েক দশক ধরে চলে আসা দুর্নীতি, বৈষম্য এবং অর্থনৈতিক অস্থিতিশীলতার বিরুদ্ধে জনগণের পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ। চ্যাভেজ একবিংশ শতাব্দীর সমাজতন্ত্র এবং বলিভারিয়ান বিপ্লবের ডাক দেন। ল্যাটিন আমেরিকার মুক্তি সংগ্রামের নায়ক সিমন বলিভারের নামে তিনি এক নতুন ভেনিজুয়েলা গড়ার স্বপ্ন দেখান, যা হবে মার্কিন সাম্রাজ্যবাদ মুক্ত এবং যেখানে দেশের সম্পদ ব্যয় হবে সাধারণ মানুষের কল্যাণে। ক্ষমতা এসে তিনি দেশের নাম পরিবর্তন করে রাখেন বলিভারিয়ান রিপাবলিক অব ভেনিজুয়েলা এবং 1999 সালে এক নতুন সংবিধান প্রণয়ন করেন, যা গণভোটে অনুমোদিত হয়। এই নতুন সংবিধান রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি করে এবং তার মেয়াদ বাড়িয়ে দেয়। চ্যাভেজের ভাগ্য সুপ্রসন্ন ছিল।
একবিংশ শতাব্দীর শুরুতে বিশেষ করে চীন ও ভারতের মতো দেশগুলোর অর্থনৈতিক উত্থানের কারণে বিশ্বজুড়ে তেলের চাহিদা এবং দাম আবারও আকাশচুম্বী হতে শুরু করে। 2008 সাল নাগাদ তেলের দাম ব্যারেল প্রতি প্রায় $150 পৌঁছে যায়। পেট্রোডলারের এই প্রবল স্রোত স্যাভেজকে তার প্রতিশ্রুত সামাজিক কর্মসূচিগুলো বাস্তবায়নের জন্য অফুরন্ত রসদ যোগান দেয়। তিনি মিশিওনেস বা মিশন নামে পরিচিত অসংখ্য সামাজিক প্রকল্প চালু করেন। এর মধ্যে ছিল মিশন ব্যারিও আদেন্ত্র। তার মিত্র ফিদেল ক্যাস্ট্রোর সহায়তায় হাজার হাজার কিউবান ডাক্তারকে ভেনিজুয়েলার দরিদ্রতম বস্তিগুলোতে পাঠানো হয়, যেখানে আগে কোনো ডাক্তার পৌঁছাত না। এটি লক্ষ লক্ষ মানুষকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করতে শুরু করে। এছাড়া ইউনেস্কোর সহায়তায় মিশন রবিনসন নামে একটি ব্যাপক সাক্ষরতা অভিযান চালানো হয়, যা মাত্র 2 বছরে 15 লক্ষ নিরক্ষর মানুষকে স্বাক্ষর করে তোলে। এছাড়াও মিশন মার্কেল এবং PDVAL এর আওতায় ভর্তুকিযুক্ত মূল্যে দরিদ্রদের কাছে খাবার পৌঁছে দেওয়ার জন্য রাষ্ট্রীয় মালিকানাধীন সুপারমার্কেটের একটি বিশাল নেটওয়ার্ক তৈরি করা হয়। এই দোকানগুলোতে বাজার মূল্যের চেয়ে প্রায় 40 থেকে 50% কম দামে খাবার পাওয়া যেত। এই কর্মসূচিগুলোর ফলাফল ছিল বিস্ময়কর। জাতিসংঘের তথ্য অনুযায়ী স্যাভেজের শাসনামলে ভেনিজুয়েলার দারিদ্র্যের হার 1999 সালের প্রায় 50% থেকে কমে 2011 সালে 30% নেমে আসে। চরম দারিদ্র্য কমে যায় প্রায় 70%। সাক্ষরতার হার, শিশু মৃত্যুর হার এবং গড় আয়ু উল্লেখযোগ্যভাবে উন্নত হয়। কিন্তু স্যাভেজের এই বিপ্লব মসৃণ পথে এগোয়নি। দেশের ঐতিহ্যবাহী অভিজাত শ্রেণী, ব্যবসায়ী সম্প্রদায় এবং ব্যক্তিগত মালিকানাধীন গণমাধ্যমগুলো তার সমাজতান্ত্রিক নীতির তীব্র বিরোধিতা শুরু করে। এই সংঘাত চরমে পৌঁছায় 2002 সালের এপ্রিলে। একটি বিশাল সরকার বিরোধী বিক্ষোভের পর সেনাবাহিনীর একদল উচ্চপদস্থ কর্মকর্তা স্যাভেজকে ক্ষমতাচ্যুত করে এবং পেদ্রো কারমোনা নামে একজন ব্যবসায়ী নেতাকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করে। মার্কিন যুক্তরাষ্ট্রের বুশ প্রশাসন এই অভ্যুত্থানকে দ্রুত স্বাগত জানায়, কিন্তু মাত্র 47 ঘণ্টার মধ্যে পাশা উল্টে যায়। স্যাভেজের অনুগত সামরিক বাহিনী এবং লক্ষ লক্ষ সমর্থক রাস্তায় নেমে এলে অভ্যুত্থান ব্যর্থ হয় এবং স্যাভেজ বিজয়ীর বেশে ক্ষমতায় ফিরে আসেন। এই ব্যর্থ অভ্যুত্থান স্যাভেজকে আরও শক্তিশালী এবং আরও কট্টর করে তোলে। তিনি বুঝতে পারেন যে তার বিপ্লবকে রক্ষা করতে হলে তাকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে। তিনি বিচার বিভাগকে অনুগত বিচারকদের পূর্ণ করেন, সেনাবাহিনীর মধ্যে থেকে ভিন্ন মতাবলম্বীদের সরিয়ে দেন এবং রাষ্ট্রীয় তেল কোম্পানি PDVSA এর নিয়ন্ত্রণ পুরোপুরি নিজের হাতে তুলে নেন। তিনি দরিদ্রদের কাছে এক অবিসংবাদিত নেতায় পরিণত হন, কিন্তু তার বিরোধীদের চোখে তিনি ছিলেন একজন স্বৈরাচারী, যিনি দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিচ্ছেন। এই বিপ্লবের চাকচিক্যের আড়ালে স্যাভেজ এমন কিছু অর্থনৈতিক নীতি গ্রহণ করেছিলেন যা ভেনিজুয়েলার অর্থনীতিকে ধীরে ধীরে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছিল। তেলের রেকর্ড দামের কারণে সৃষ্ট আত্মবিশ্বাস এবং সমাজতান্ত্রিক আদর্শে উদ্বুদ্ধ হয়ে হুগো স্যাভেজ এমন একগুচ্ছ নীতি বাস্তবায়ন শুরু করেন যা স্বল্প মেয়াদে জনপ্রিয় হলেও দীর্ঘমেয়াদে ভেনিজুয়েলার অর্থনৈতিক কাঠামোর মূলে কুঠারাঘাত করেছিল। তিনি একটি তাসের ঘর তৈরি করছিলেন যা কেবল উচ্চ তেলের দামের বাতাসে দাঁড়িয়ে থাকতে পারত। স্যাভেজ বিশ্বাস করতেন যে অর্থনীতির মূল চালিকা শক্তি রাষ্ট্রের হাতে থাকা উচিত। 2002 সালের অভ্যুত্থানের পর থেকে তিনি এই নীতি আরও আগ্রাসীভাবে প্রয়োগ করতে শুরু করেন। তিনি বিদ্যুৎ, টেলিযোগাযোগ, সিমেন্ট, ইস্পাত, ব্যাংকসহ বহু গুরুত্বপূর্ণ শিল্প খাতকে জাতীয়করণ করেন। প্রায় 1200-র বেশি ব্যক্তিগত মালিকানাধীন কোম্পানি, খামার এবং ব্যবসাকে জোরপূর্বক রাষ্ট্রীয়করণ করা হয়। উদাহরণস্বরূপ, আমেরিকার বৃহত্তম গ্লাস প্রস্তুতকারক ওয়েন্স ইলিনয়ের প্ল্যান্ট, মেক্সিকোর সিমেন্ট জায়ান্ট সেমেক্সের কারখানা এবং স্প্যানিশ কৃষি পণ্য সরবরাহকারী অ্যাগ্রো ইসলেনার মতো সফল এবং উৎপাদনশীল সংস্থাগুলোকে বাজেয়াপ্ত করা হয়। এর পরিণতি ছিল বিধ্বংসী। অনেক ক্ষেত্রেই এসব প্রতিষ্ঠান পরিচালনার জন্য সরকারের কাছে প্রয়োজনীয় দক্ষতা বা অভিজ্ঞতা ছিল না। দক্ষ ম্যানেজার এবং ইঞ্জিনিয়াররা হয় দেশ ছেড়ে পালিয়ে যান অথবা তাদের সরিয়ে দিয়ে রাজনৈতিকভাবে অনুগত কিন্তু অযোগ্য ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়। ফলে একসময় লাভজনক এবং উৎপাদনশীল প্রতিষ্ঠানগুলো অব্যবস্থাপনা এবং দুর্নীতির কারণে লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হয়। বিশেষ করে কৃষি খাতের জাতীয়করণ ভেনিজুয়েলার জন্য আত্মঘাতী প্রমাণিত হয়। লক্ষ লক্ষ হেক্টর উৎপাদনশীল খামার বাজেয়াপ্ত করার পর খাদ্য উৎপাদন মারাত্মকভাবে হ্রাস পায়। ভেনিজুয়েলা
যা একসময় নিজের কফি বা কোকোর জন্য বিখ্যাত ছিল, তা প্রায় সম্পূর্ণরূপে খাদ্য আমদানির উপর নির্ভরশীল হয়ে পড়ে। এদিকে সাধারণ মানুষকে সাশ্রয়ী মূল্যে নিত্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ করার উদ্দেশ্যে স্যাভেজ সরকার চাল, ডাল, তেল, দুধ, মাংস, এমনকি টয়লেট পেপারের মতো মৌলিক পণ্যগুলোর উপর কঠোর মূল্য নিয়ন্ত্রণ আরোপ করে। অর্থাৎ সরকার একটি নির্দিষ্ট দাম বেঁধে দেয়, যার চেয়ে বেশি দামে কোনো বিক্রেতা পণ্য বিক্রি করতে পারত না। উদ্দেশ্য মহৎ হলেও এর ফলাফল ছিল বিপর্যয়কর। অর্থনীতির একটি সাধারণ নিয়ম হল, দাম যদি উৎপাদন খরচের চেয়ে কম হয় তাহলে উৎপাদক উৎপাদন বন্ধ করে দেবে। ভেনেজুয়েলায় ঠিক তাই হয়েছিল। সরকার নির্ধারিত দাম প্রায়ই উৎপাদন খরচের চেয়েও কম ছিল। ফলে কৃষকদের এবং উৎপাদকদের জন্য ওই দামে পণ্য বিক্রি করা লোকসানের সমান ছিল। লোকসান এড়াতে তারা হয় উৎপাদন বন্ধ করে দেয় অথবা তাদের পণ্য কালো বাজারে অনেক বেশি দামে বিক্রি করতে শুরু করে। এর ফলে দোকানের তাকগুলো খালি হতে শুরু করে। সাধারণ মানুষ ঘন্টার পর ঘন্টা, এমনকি দিনের পর দিন লাইনে দাঁড়িয়েও তাদের প্রয়োজনীয় জিনিসপত্র পেত না। অন্যদিকে জন্ম নেয় এক বিশাল কালোবাজার, যা বাচাকেরো নামে পরিচিত দুর্নীতিবাজদের দ্বারা নিয়ন্ত্রিত হতো। তারা সরকারি ভর্তুকির পণ্য জোগাড় করে 10 বা 20 গুণ বেশি দামে বিক্রি করত। এই ব্যবস্থা সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলে এবং দুর্নীতির এক নতুন জগৎ তৈরি করে। এছাড়া দেশ থেকে পুঁজি পাচার রোধ করতে এবং ডলারের বিনিময় হার স্থিতিশীল রাখতে স্যাভেজ সরকার 2003 সালে একটি কঠোর মুদ্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করে। সরকার CADIVI নামে একটি সংস্থা তৈরি করে, যার কাজ ছিল কাকে কি প্রয়োজনে এবং কত পরিমাণ বৈদেশিক মুদ্রা দেয়া হবে, যা ছিল মূলত মার্কিন ডলার, তা নির্ধারণ করা। সরকার ডলারের একটি কৃত্রিম এবং অবাস্তব অফিসিয়াল বিনিময় হার নির্ধারণ করে দেয়। সাধারণ মানুষ বা সৎ ব্যবসায়ীদের জন্য CADIVI থেকে অফিসিয়াল হারে ডলার পাওয়া প্রায় অসম্ভব ছিল। শুধুমাত্র সরকারের ঘনিষ্ঠ এবং অনুগত ব্যক্তিরাই এই সংস্থায় ডলার কেনার সুযোগ পেত। এর ফলে একটি বিশাল ডলারের কালোবাজার তৈরি হয়। অফিসিয়াল হার এবং কালোবাজারের হারের মধ্যে ব্যবধান ছিল আকাশ পাতাল। উদাহরণস্বরূপ, যখন অফিসিয়াল হার ছিল প্রতি ডলারে 6.3 বলিভার, তখন কালোবাজারে সেই একই ডলার বিক্রি হতো 600 বলিভারে। এই ব্যবস্থা দুর্নীতির এক স্বর্গরাজ্য তৈরি করে। সরকারের অনুগত ব্যক্তিরা সস্তায় ডলার কিনে কালো বাজারে বিক্রি করে রাতারাতি কোটিপতি হয়ে যায়। অনেক ভুয়া কোম্পানি তৈরি করা হয় শুধুমাত্র CADIVI থেকে ডলার পাওয়ার জন্য। তারা পণ্য আমদানির নামে ডলার নিত, কিন্তু কোনো পণ্যই আমদানি করত না। অন্যদিকে প্রকৃত আমদানিকারকরা প্রয়োজনীয় ডলারের অভাবে বিদেশ থেকে কাঁচামাল বা যন্ত্রাংশ আমদানি করতে পারত না, যা দেশের শিল্প উৎপাদনকে আরও পঙ্গু করে দেয়। PDVSA একসময় ছিল ভেনেজুয়েলার গর্ব। এটি ছিল বিশ্বের অন্যতম সেরা এবং দক্ষ তেল কোম্পানি। কিন্তু স্যাভেজ এটিকে তার রাজনৈতিক এবং সামাজিক প্রকল্পগুলোর জন্য একটি ব্যক্তিগত কোষাগারে পরিণত করেন। 2002 থেকে 3 সালে PDVSA-এর কর্মীরা স্যাভেজের বিরুদ্ধে এক ধর্মঘটের ডাক দেয়। এর প্রতিক্রিয়ায় স্যাভেজ কোম্পানির প্রায় 20,000 অভিজ্ঞ প্রকৌশলী, ভূতত্ত্ববিদ এবং ম্যানেজারকে বরখাস্ত করেন, যা ছিল কোম্পানির মোট কর্মীর প্রায় 40%। তিনি এই রাষ্ট্রদ্রোহীদের জায়গায় রাজনৈতিকভাবে অনুগত ব্যক্তিদের নিয়োগ দেন। এই ঘটনা PDVSA-এর প্রযুক্তিগত এবং ব্যবস্থাপনাগত মেরুদণ্ড ভেঙে দেয়। কোম্পানির লাভ তেল ক্ষেত্রে পুনঃবিনিয়োগ না করে তা সরাসরি মিশনেস এবং অন্যান্য সামাজিক প্রকল্পে ব্যয় করা হতে থাকে। প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ, আধুনিকায়ন এবং নতুন তেল ক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগ প্রায় বন্ধ হয়ে যায়। ফলে PDVSA-এর অবকাঠামো দুর্বল হতে শুরু করে। তেলকূপগুলো পুরনো হয়ে যায়, শোধনাগারগুলোতে দুর্ঘটনা বাড়তে থাকে এবং সামগ্রিক তেল উৎপাদন কমতে শুরু করে। যে তেল ভেনেজুয়েলার অর্থনীতির হৃৎপিণ্ড ছিল, সেই হৃৎপিণ্ডই ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছিল। কিন্তু তেলের আকাশ ছোঁয়া মূল্যের কারণে কম উৎপাদন সত্ত্বেও সরকারের আয় কমেনি। তাই এই গভীর অসুখের লক্ষণগুলো তখনও স্পষ্টভাবে প্রকাশ পায়নি। স্যাভেজ তার শাসনামলে প্রায় 1 ট্রিলিয়ন বা 1 লক্ষ কোটি ডলারের বেশি তেল রাজস্ব পেয়েছিলেন। কিন্তু এই বিপুল অর্থ দিয়ে তিনি দেশের অর্থনৈতিক ভিত্তি মজবুত করার বা তেল নির্ভরতা কমানোর কোনো চেষ্টা করেননি। বরং তিনি এমন এক ব্যবস্থা তৈরি করেছিলেন যা শুধুমাত্র উচ্চ তেলের দামের উপরই টিকে থাকতে পারত। 2013 সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে হুগো স্যাভেজের মৃত্যু হয়। তিনি তার উত্তরসূরি হিসেবে বেছে নিয়েছিলেন তার একনিষ্ঠ অনুগত প্রাক্তন বাস চালক এবং পররাষ্ট্রমন্ত্রী নিকোলাস মাদুরোকে।
মাদুরো যখন ক্ষমতা গ্রহণ করেন তখন তিনি উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন একটি বাইরে চকচকে কিন্তু ভেতরে ভেতরে ক্ষয়ে যাওয়া অর্থনীতি, আর খুব শীঘ্রই সেই তাসের ঘরটি হুড়মুড়িয়ে ভেঙে পড়তে চলেছিল। নিকোলাস মাদুরোর কারিশমা বা জনপ্রিয়তা কোনোটাই হুগো স্যাভেজের মতো ছিল না। তিনি ক্ষমতা ধরে রাখার জন্য মূলত স্যাভেজের তৈরি করা ব্যবস্থার উপরই নির্ভরশীল ছিলেন, কিন্তু তার ক্ষমতা গ্রহণের 1 বছরের মধ্যেই 2014 সালে সেই ব্যবস্থার মূল ভিত্তি চলে ওঠে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেল প্রতি $100 উপর থেকে কমে হঠাৎই $30 নেমে আসে। ভেনিজুয়েলার জন্য এটি ছিল এক মহা বিপর্যয়। সরকারের আয়ের প্রধান উৎস রাতারাতি শুকিয়ে যায়। স্যাভেজের আমলে তৈরি করা ভর্তুকি এবং সামাজিক কর্মসূচিগুলো চালিয়ে যাওয়ার মতো অর্থ সরকারের কোষাগারে আর ছিল না। এই ভয়াবহ পরিস্থিতিতে যে কোনো বিচক্ষণ সরকার হয়তো কঠোর অর্থনৈতিক সংস্কারের পথে হাঁটত, সরকারি ব্যয় কমাত এবং উৎপাদন বাড়ানোর চেষ্টা করত, কিন্তু মাদুরো সরকার ঠিক এর উল্টো পথে হাঁটে। রাজস্বের ঘাটতি মেটাতে মাদুরো সরকার এক সহজ কিন্তু বিধ্বংসী পথ বেছে নেয়: টাকা ছাপানো। কোনো অর্থনৈতিক উৎপাদন বৃদ্ধি ছাড়াই যখন সরকার লাগামহীনভাবে টাকা ছাপাতে থাকে তখন তার অবশ্যম্ভাবী পরিণতি হয় হাইপার ইনফ্লেশন বা লাগাম ছাড়া মুদ্রাস্ফীতি। ভেনিজুয়েলার বলিভার খুব দ্রুত তার সমস্ত মূল্য হারাতে শুরু করে। জিনিসপত্রের দাম ঘন্টায় ঘন্টায় দিনে দিনে বাড়তে থাকে। সকালে 1 কাপ কফির যা দাম ছিল বিকেলে তা দ্বিগুণ হয়ে যেত। মানুষের সারা জীবনের সঞ্চয় কয়েক সপ্তাহের মধ্যে মূল্যহীন কাগজে পরিণত হয়। 2019 সাল নাগাদ ভেনিজুয়েলার বার্ষিক মুদ্রাস্ফীতির হার অবিশ্বাস্যভাবে 10 লক্ষ শতাংশ ছাড়িয়ে যায়। এটি ছিল আধুনিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হাইপার ইনফ্লেশনের উদাহরণগুলোর মধ্যে একটি। ভেনিজুয়েলায় তখন বস্তা ভর্তি করে টাকা নিয়েও 1 প্যাকেট পাউরুটি কেনা কঠিন হয়ে পড়েছিল। মুদ্রা নিয়ন্ত্রণ, মূল্য নিয়ন্ত্রণ এবং কাঁচামালের অভাবে দেশের অবশিষ্ট শিল্প এবং কৃষি খাত সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। কারখানাগুলো বন্ধ হয়ে যায়, খামারগুলো বিরান ভূমিতে পরিণত হয়। পিডিভিএস এর অবস্থা আরও শোচনীয় হয়ে ওঠে। দুর্নীতি, অব্যবস্থাপনা এবং মার্কিন নিষেধাজ্ঞার কারণে তেল উৎপাদন তলানিতে গিয়ে ঠেকে। একসময় যে দেশ দিনে 30 লক্ষ ব্যারেলের বেশি তেল উৎপাদন করত, তার উৎপাদন কমে দাঁড়ায় মাত্র কয়েক লক্ষ ব্যারেলে। দেশটির অর্থনীতি সম্পূর্ণরূপে স্থবির হয়ে পড়ে। এদিকে অর্থনৈতিক সংকট যত গভীর হতে থাকে, মাদুরো সরকার ততই কর্তৃত্ববাদী হয়ে ওঠে। সরকার বিরোধী বিক্ষোভ কঠোর হাতে দমন করা হয়, বিরোধী নেতাদের কারাগারে নিক্ষেপ করা হয়, গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করা হয় এবং নির্বাচন ব্যবস্থাকে নিজের পক্ষে কারচুপির মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়। 2018 সালের রাষ্ট্রপতি নির্বাচনকে আন্তর্জাতিক সম্প্রদায় এবং দেশের বিরোধী দলগুলো জালিয়াতিপূর্ণ বলে প্রত্যাখ্যান করে। এই নির্বাচনের পর জাতীয় পরিষদের প্রধান হুয়ান গুয়াইদো নিজেকে ভেনিজুয়েলার অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করেন। মার্কিন যুক্তরাষ্ট্র এবং আরও প্রায় 50টি দেশ গুয়াইদোকে স্বীকৃতি দিলেও রাশিয়া, চীন এবং কিউবার সমর্থনে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে সেনাবাহিনীর আনুগত্যের কারণে মাদুরো ক্ষমতায় টিকে থাকেন। ভেনিজুয়েলা এক গভীর রাজনৈতিক সংকটে নিমজ্জিত হয়। মাদুরো সরকার তাদের ব্যর্থতার জন্য ক্রমাগতভাবে একটি বাহ্যিক শত্রুকে দায়ী করতে থাকে: মার্কিন যুক্তরাষ্ট্র। তারা দাবি করে যে মার্কিন নিষেধাজ্ঞা এবং একটি অর্থনৈতিক যুদ্ধই ভেনিজুয়েলার সংকটের মূল কারণ। যদিও মার্কিন নিষেধাজ্ঞা বিশেষ করে 2019 সালের পর থেকে ভেনিজুয়েলার অর্থনীতিকে আরও ক্ষতিগ্রস্ত করেছে, কিন্তু অধিকাংশ অর্থনীতিবিদ একমত যে ভেনিজুয়েলার পতনের বীজ তার অনেক আগেই দেশের অভ্যন্তরীণ ভুল নীতির মধ্যে রোপিত হয়েছিল। নিষেধাজ্ঞাগুলো ছিল আগুনে ঘি ঢালার মতো, কিন্তু আগুনটি তারা লাগায়নি। অর্থনৈতিক এবং রাজনৈতিক সংকটের চূড়ান্ত এবং সবচেয়ে করুণ পরিণতি ভোগ করতে হয়েছে ভেনিজুয়েলার সাধারণ মানুষকে। দেশটি এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের সম্মুখীন হয়, যার জন্য কোনো যুদ্ধ বা প্রাকৃতিক দুর্যোগ দায়ী ছিল না। খাদ্য উৎপাদনের পতন এবং আমদানির সামর্থ্য না থাকায় দেশ জুড়ে তীব্র খাদ্য সংকট দেখা দেয়। ভেনিজুয়েলার শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর পরিচালিত এনকোভি সমীক্ষা অনুসারে সাম্প্রতিক বছরগুলোতে দেশের 90%-এরও বেশি মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করছে এবং প্রায় 65% মানুষ চরম দারিদ্র্যের শিকার। মানুষের গড় ওজন উল্লেখযোগ্যভাবে কমে গেছে, যা জনপ্রিয়ভাবে মাদুরো ডায়েট নামে পরিচিত।
লক্ষ লক্ষ শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে, যা তাদের শারীরিক এবং মানসিক বিকাশে স্থায়ী প্রভাব ফেলছে। স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। হাসপাতালগুলোতে ওষুধ, সিরিঞ্জ, অ্যান্টিবায়োটিক, এমনকি সাবান বা পরিষ্কার পানির মতো প্রাথমিক জিনিসগুলোরও তীব্র অভাব দেখা দেয়। ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের মতো সাধারণ রোগের রোগীরাও বিনা চিকিৎসায় মারা যেতে শুরু করে। ম্যালেরিয়া, ডিপথেরিয়া, হামের মতো যেসব রোগ প্রায় নির্মূল হয়ে গিয়েছিল, সেগুলো আবারও মহামারী আকারে ফিরে আসে। 2019 সালের ভয়াবহ ব্ল্যাকআউটের সময় শুধুমাত্র হাসপাতালগুলোতেই কয়েক ডজন রোগীর মৃত্যু হয়েছিল লাইফ সাপোর্ট সিস্টেম বন্ধ হয়ে যাওয়ার কারণে। ক্ষুধা, সহিংসতা এবং ভবিষ্যতের কোনো আশা না দেখে লক্ষ লক্ষ ভেনিজুয়েলার নাগরিক দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী সাম্প্রতিক বছরগুলোতে 77 লক্ষেরও বেশি মানুষ ভেনিজুয়েলা ছেড়ে পালিয়েছে, যা দেশটির মোট জনসংখ্যার প্রায় 1/4। এটি একবিংশ শতাব্দীর বৃহত্তম শরণার্থী সংকটগুলোর মধ্যে একটি, যা সিরিয়ার শরণার্থী সংকটকেও ছাড়িয়ে গেছে। এই শরণার্থীরা, যাদের অনেকেই শুধুমাত্র গায়ের পোশাকটুকু সম্বল করে বেরিয়ে পড়েছে, তারা পায়ে হেঁটে, বাসে বা নৌকায় করে প্রতিবেশী দেশ কলম্বিয়া, ব্রাজিল, পেরু এবং ইকুয়েডরে আশ্রয় নিয়েছে। এই বিপুল সংখ্যক শরণার্থীর আগমন পুরো ল্যাটিন আমেরিকা অঞ্চলের উপর এক বিরাট সামাজিক এবং অর্থনৈতিক চাপ সৃষ্টি করেছে। এদিকে অর্থনৈতিক ধসের সাথে সাথে ভেনিজুয়েলায় আইন শৃঙ্খলার পরিস্থিতি সম্পূর্ণরূপে ভেঙে পড়ে। দেশটি বিশ্বের সর্বোচ্চ অপরাধপ্রবণ দেশগুলোর একটিতে পরিণত হয়। খুন, অপহরণ এবং ডাকাতি দৈনন্দিন ঘটনায় পরিণত হয়। পুলিশ এবং সামরিক বাহিনীর সদস্যরাও দুর্নীতি এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। বিদ্যুৎ, পানি এবং স্যানিটেশনের মতো মৌলিক পরিষেবাগুলো অনিয়মিত হয়ে পড়ে বা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। কারাকাসের মতো বড় শহরগুলোতেও দিনের বেশিরভাগ সময় বিদ্যুৎ বা পানি থাকে না। এই মানবিক বিপর্যয়ের পটভূমিতে ভেনিজুয়েলা এক আন্তর্জাতিক ভূরাজনৈতিক খেলার ক্ষেত্রে পরিণত হয়। মার্কিন যুক্তরাষ্ট্র মাদুরো সরকারকে একটি স্বৈরাচারী এবং অবৈধ শাসন হিসেবে দেখে, যা তার জনগণের উপর অত্যাচার চালাচ্ছে এবং আঞ্চলিক অস্থিতিশীলতা তৈরি করছে। প্রথমে ওবামা প্রশাসন এবং পরে বিশেষ করে ট্রাম্প প্রশাসন মাদুরো সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে। এই নিষেধাজ্ঞাগুলো প্রথমে ছিল নির্দিষ্ট সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে, কিন্তু 2019 সাল থেকে তা ভেনিজুয়েলার তেল শিল্পের উপর আরোপ করা হয়, যা দেশটির আয়ের শেষ উৎসটিকেও প্রায় বন্ধ করে দেয়। মার্কিন যুক্তরাষ্ট্রের লক্ষ্য ছিল অর্থনৈতিক চাপ সৃষ্টি করে মাদুরোকে ক্ষমতা ছাড়তে বাধ্য করা এবং বিরোধী নেতা হুয়ান গুয়াইদোকে ক্ষমতায় আনা। অন্যদিকে রাশিয়া এবং চীন মাদুরো সরকারের পাশে দাঁড়ায়। রাশিয়ার জন্য ভেনিজুয়েলা ল্যাটিন আমেরিকায় একটি গুরুত্বপূর্ণ কৌশলগত মিত্র। রাশিয়া ভেনিজুয়েলাকে বিলিয়ন বিলিয়ন ডলার ঋণ দিয়েছে এবং প্রচুর পরিমাণে অস্ত্র বিক্রি করেছে। তারা মাদুরোকে রাজনৈতিক এবং সামরিক সমর্থন দেয় মূলত এই অঞ্চলে মার্কিন প্রভাবকে চ্যালেঞ্জ জানানো এবং নিজেদের একটি বিশ্বশক্তি হিসেবে প্রতিষ্ঠা করার জন্য। চীনের স্বার্থ মূলত অর্থনৈতিক। চীনও ভেনিজুয়েলাকে প্রায় $60 বিলিয়ন ঋণ দিয়েছে তেলের বিনিময়ে। মাদুরো সরকারের পতন হলে সেই ঋণের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে, তাই চীন মাদুরো সরকারের স্থিতিশীলতা বজায় রাখতে চায়। এছাড়াও কিউবা তার আদর্শগত মিত্রকে সমর্থন করে। হাজার হাজার কিউবান ডাক্তার, শিক্ষক এবং নিরাপত্তা উপদেষ্টা ভেনিজুয়েলায় কাজ করে, যা মাদুরো সরকারকে টিকিয়ে রাখতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এভাবে ভেনিজুয়েলার জনগণের ভাগ্য আটকে গেছে এক জটিল আন্তর্জাতিক দাবার ছকে, যেখানে বড় শক্তিগুলো তাদের নিজেদের ভূরাজনৈতিক এবং অর্থনৈতিক স্বার্থে গুটি চালছে, আর সাধারণ মানুষ তার অসহায় শিকার হচ্ছে। ভেনিজুয়েলার অর্থনৈতিক পতন কোনো একক কারণে ঘটেনি। এটি ছিল একটি পারফেক্ট স্টর্ম বা অনেকগুলো ধ্বংসাত্মক উপাদানের দুর্ভাগ্যজনক সংমিশ্রণ। প্রথমত, সম্পদের অভিশাপ, যা দেশটির অর্থনীতিকে এককভাবে তেলের উপর নির্ভরশীল করে তুলেছিল এবং অন্যান্য উৎপাদনশীল খাতকে ধ্বংস করে দিয়েছিল। দ্বিতীয়ত, হুগো চ্যাভেজের অধীনে জনপ্রিয় কিন্তু আত্মঘাতী অর্থনৈতিক নীতি, যেমন লাগামহীন জাতীয়করণ, মূল্য নিয়ন্ত্রণ এবং মুদ্রা নিয়ন্ত্রণ, যা দেশের উৎপাদন ক্ষমতাকে পঙ্গু করে দিয়েছিল এবং দুর্নীতির স্বর্গরাজ্য তৈরি করেছিল। তৃতীয়ত, রাষ্ট্রীয় তেল কোম্পানি পিডিভিএসএ-কে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে তার সক্ষমতাকে ধ্বংস করে দেয়। চতুর্থত, 2014 সালের তেলের মূল্যের আকস্মিক পতন, যা এই ভঙ্গুর অর্থনৈতিক কাঠামোর উপর চূড়ান্ত আঘাত হানে।
এবং পঞ্চমত নিকোলাস মাদুরোর অধীনে চরম অব্যবস্থাপনা, হাইপার ইনফ্লেশন তৈরি করা এবং ক্রমবর্ধমান কর্তৃত্ববাদ, যা সংকটকে এক ভয়াবহ মানবিক বিপর্যয়ে রূপান্তরিত করেছে। আজ ভেনেজুয়েলার অর্থনীতি কার্যত ডলারাইজড হয়ে গেছে। বলিভার তার মূল্য হারিয়েছে এবং বেশিরভাগ লেনদেন এখন মার্কিন ডলারে হয়। এটি মুদ্রাস্ফীতিকে কিছুটা নিয়ন্ত্রণ করলেও যাদের ডলারের এক্সেস নেই সেই বিশাল জনগোষ্ঠীর জন্য জীবন আরও কঠিন হয়ে উঠেছে। দেশটি এখনও গভীর রাজনৈতিক অচল অবস্থায় নিমজ্জিত। ভেনেজুয়েলার ট্র্যাজেডি পুরো বিশ্বের জন্য এক সতর্কবার্তা। এটি দেখায় যে প্রাকৃতিক সম্পদের প্রাচুর্যই কোনো দেশের সমৃদ্ধি নিশ্চিত করে না। এটি প্রমাণ করে যে সদিচ্ছা থাকা সত্ত্বেও জনতুষ্টিবাদী এবং অবাস্তব অর্থনৈতিক নীতি কিভাবে একটি দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যেতে পারে, এবং এটি আমাদের মনে করিয়ে দেয় যে গণতন্ত্র, আইনের শাসন এবং একটি শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো ছাড়া দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্থিতিশীলতা অসম্ভব। ভেনেজুয়েলার জনগণের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। এই ধ্বংসস্তূপ থেকে একটি দেশকে পুনর্গঠন করা এক বিশাল চ্যালেঞ্জ। এর জন্য প্রয়োজন হবে রাজনৈতিক সদিচ্ছা, বিচক্ষণ অর্থনৈতিক নীতি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা। কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজন হবে ভেনেজুয়েলার জনগণের অদম্য মনোবল, যারা এক দশকেরও বেশি সময় ধরে এক অকল্পনীয় দুঃস্বপ্নের মধ্য দিয়ে বেঁচে আছে, এক উন্নত ভবিষ্যতের ক্ষীণ আশা নিয়ে। তাদের গল্পটি প্রাচুর্যের অভিশাপ এবং প্রতিশ্রুতির বিচ্যুতির এক করুণ আখ্যান হয়ে থাকবে।